গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। জাংকুক শাওয়ার শেষে শরীরে বাথরুম পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে বিশাল বড় ঘরের আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তার সামনের চুলগুলো ভেজার কারণে কপালের উপর পড়ে আছে। সে আঙুল চালিয়ে উপরের দিকে ঠেলে দেয় আর কিছুক্ষণ আগের ঘটনা ভেবে নিঃশব্দে ঠোঁটে আওড়ায়। কিছুক্ষণ পর আরে মাসে জাংকুকের গেস্ট হাউসে। শুনলাম তোমার মম তোমার নানার ব্যবসার 80% শেয়ার তোমাকে দিয়েছে। এটা শুনে আমি খুব খুশি হয়েছি। অবশ্যই তুমি একজন পারফেক্ট বিজনেসম্যান হতে পেরেছো বলে তোমার মা তোমাকে এত % শেয়ার দিয়েছে। তবে এই ব্যাপারে তোমার ড্যাডের কি মত ছিল? জাংকুক তার বাবার কথাগুলো চুপচাপ শুনছিল, কিন্তু হঠাৎ ড্যাড শব্দটা শুনে গম্ভীর কণ্ঠে বলে উঠল, হি ইজ নট মাই ড্যাড। এভাবে বলে না জাংকুক, তোমার মমের হাজবেন্ড। সেই সূত্রে আমি যেমন তোমার বাবা। তুমি নাচ করেছো? বাবার কথার মাঝে জাংকুক জিজ্ঞাসা করে ওঠে। বাবা ছেলের মাঝে বেশ অনেকক্ষণ সময় কথাবার্তা চলে। বাবা চলে যেতেই জাংকুক টেবিলের উপর রাখা ফলের ছুরি থেকে একটা আপেল আর ছুরি হাতে নেয়। কিছু দূরে ইয়ঞ্জুন দাঁড়িয়ে আছে। জাংকুক গম্ভীর কণ্ঠে ডাক দেয়, ইয়ঞ্জুন, বেডের উপর রাখা ল্যাপটপ আমার কাছে নিয়ে আসো। স্যারের আদেশ মতো ইয়ঞ্জুন বেডের উপর থেকে ল্যাপটপ এনে জাংকুকের সামনে টেবিলের উপর রাখতেই যাবে, তখনই জাংকুক হাতের ছুরিটা ইয়ঞ্জুনের হাতে যন্ত্রণায় ইয়ঞ্জুন চোখ বন্ধ করে নেয়। হাত থেকে ল্যাপটপটা পড়ে যেতে নিলেও সে ধরে ফেলে, তারপর সোজা হয়ে দাঁড়িয়ে টেবিলের উপর রাখে। জাংকুক বসা থেকে উঠে শীতল দৃষ্টিতে ইয়ঞ্জুনের দিকে তাকিয়ে হাত থেকে আবার টান দিয়ে ছুরি বের করে। এরপর থেকে রাশিয়ার কোনো একটা কথা মুখ দিয়ে বের হলে ছুরি সোজা মুখ দিয়ে ঢুকবে। শক্ত কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলে ওঠে জাংকুক, সরি স্যার, আর কখনো ভুল হবে না। 5 স্টার হোটেলের টপ ফ্লোরে কাপল ক্যান্ডেল লাইট ডিনার এসেছে জাংকুক আর লিজা। জাংকুক খাওয়ার মাঝে মাঝে লিজার দিকে তাকায়, এরপর ওয়াইনের গ্লাসে ঠোঁট ছোঁয়ায়। নিঃসন্দেহে লিজা সুন্দরী, তবে জাংকুক নিজ ফিয়ন্সের প্রতি এতটা আকর্ষণ বোধ করছে না যতটা 2 দিন দেখা আশ্রিতার উপর করেছে। জাংকুক আবার ওয়াইনের গ্লাসে ঠোঁট ছোঁয়ায়, লিজার দিকে গভীর দৃষ্টি ফেলে। জাংকুক তার ঠোঁট আর গলার নিচ অবধি খেয়াল করে, যা উন্মত করার মতো যথেষ্ট। কিন্তু ওই আশ্রিতার পরের দিন গেস্ট হাউসে বেডরুমের সোফার পায়ের উপর পা তুলে বসে জাংকুক হাতে আইপ্যাড নিয়ে মনোযোগ সহকারে গুরুত্বপূর্ণ কিছু কাজ করছে। তার পাশে শোভিন হাতের একটা কলম ঘোরাতে ঘোরাতে সামনে দাঁড়ানো লিজাকে দেখছে। সে আপাতত হলুদ রঙের পাখিটার খাঁচার সামনে দাঁড়িয়ে। হুট করে শোভিন জিজ্ঞাসা করে বসলো, আমার তো মাথা থেকে এটা চলেই গিয়েছিল ব্রো, তুমি একজন পাখি শিকারী হয়ে এই পাখিকে নিজের কাছে রাখলে কিভাবে? জাংকুক আইপ্যাড থেকে চোখ তুলে শোভিনকে এক নজর দেখে পাশের জানালা দিয়ে বাইরে তাকায়। বাহিরেতে মনের আনন্দে এক হাতে কাগজপত্র নিয়ে হেলে দুলে গার্ডেনের পাশ দিয়ে আশ্রমের দিকে যাচ্ছে। জাংকুকের দৃষ্টি তীব্র হয়। সেই ঝিরের ঘটনার পর আর তাদের সামনাসামনি দেখা হয়নি, তবে তের এই বাসায় আসা যাওয়া প্রতিবার জাংকুকের চোখে পড়েছে, আর প্রতিবার তার দৃষ্টি এই মেয়ের প্রতি তীব্র থেকে তীব্র হচ্ছে। তের দিকে তাকিয়ে থেকে জাংকুক বলে ওঠে, আকর্ষণ, অপ্রয়োজনীয় আকর্ষণ মানে? লিজা পাখির থেকে চোখ সরিয়ে দুজনের দিকে তাকায়। জাংকুক তেকে যে পর্যন্ত দেখা যায় সে পর্যন্ত বাইরে তাকিয়ে থাকে, এরপর আবার হাতের আইপ্যাডে কাজ করতে করতে বলে, পাখিটি আমার জীবনে অপ্রয়োজনীয় আকর্ষণ। যে পর্যন্ত আকর্ষণ থাকবে আমি রাখবো, এরপর মেরে ফেলবো। সময় তখন দুপুর 2:30। শপিং মলের ব্যস্ত রাস্তায় এক কিনারে দাঁড়িয়ে আছে তে। তার চোখে মুখে অত্যন্ত বিরক্তির ছাপ, কারণ এই সায়নোর বাচ্চাটাকে দাঁড় করিয়ে কোথায় যেন হাওয়া হয়ে গেছে। বিরক্তিতে সে কোমরে হাত দিয়ে আশেপাশে দেখে, তবে কাঁধে হঠাৎ কারো স্পর্শ অনুভব হতেই পেছনে ফিরে তাকিয়ে দেখে লিজা। লিজা এক প্রকার জোর করে তেকে রেস্টুরেন্টে নিয়ে যায় আর বলে, এত রোদ্রে দাঁড়ানোর প্রয়োজন নেই, তোমার ফ্রেন্ড আসলে সে কল দিলে তারপর চলে যেও। গোল আকৃতির টেবিলের এক পাশে গুটিসুটি হয়ে বসে আছে তে। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সে কতটা বিরক্ত। জাংকুক আপাতত পায়ের উপর পা তুলে বুকে হাত গুজে পাশে লিজার সাথে কথা বলছে। আচ্ছা, একটা কথা, তারা দুজনই কথা বলছে, বলুক তাহলে তাকে টেনে নিয়ে আসার কারণ কি ছিল? তার মধ্যে চোখে ভেসে আসছে সেদিনের ঝিলের ঘটনাটা।
উফ। নিজের থেকে ভালো মন্দ জিজ্ঞাসা করতে থাকে। তে হেসে উত্তর দেয়, সাথে সাথে চোখ দেয় জাঙ্কুকের দিকে, যে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তার প্রতিটা ভাব ভঙ্গি খুব লক্ষ্য করে দেখছে। তে জাঙ্কুককে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অস্থিরতা আরো দ্বিগুণ হয়ে যায়। গলার সাথে লেগে থাকা দুপাট্টা ঠিক করে বুকের সামনে নিয়ে আবার জাঙ্কুককে এক নজরে দেখে। জাঙ্কুক এখনো সেই একইভাবে স্থির চিত্তে তার দিকে তাকিয়ে আছে। তে কোনো রকম একটা অজুহাত দিয়ে সেখান থেকে বিদায় নেয়। জাঙ্কুকের দৃষ্টি তখনও তীর দিকে স্থির, তবে মুখে এবার গাম্ভীর্যতা ফুটে উঠেছে, কারণ তীর চলে যাওয়াটা যেন তার কাছে পছন্দ হয়নি। ঘন্টা খানেক পর লাঞ্চ করার পর কিছু সময় একসাথে কাটিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয় জাঙ্কুক আর লিজা। তারপর গাড়িতে উঠে বসে। তবে হঠাৎ লিজার চোখে পড়ে বাহিরে কিছু দূরে আইসক্রিমের দোকানের সামনে দাঁড়ানো তে আর সায়নকে। তাদের দুজনকে দেখে মনে হচ্ছে প্রেমিক প্রেমিকা। জাঙ্কুকের গাড়ির স্টিয়ারিং ধরা হাত আস্তে আস্তে দৃঢ় হয়। তের মুখের হাসি আর হাসতে হাসতে সায়নের উপর ঢলে পড়া খুবই বিরক্তিকর। সে চোখ সরিয়ে গাড়ি স্টার্ট করে। ওই আশ্রিতা ডক্টরের ছেলের জন্য চলে এসেছিল। তার সামনে থেকে এই ছেলের জন্য এসেছিল, এই ছেলের সাথে দেখা করার জন্য। পরের দিন সকালবেলা ম্যানশন থেকে সার্ভেন্টকে পাঠানো হয় তের জন্য। শোনোতে, তোমার জন্য একটা ভালো কাজ এনেছি। আসলে বড় সাহেবের ছেলে জাঙ্কুক, সে নাকি আর্ট করাবে। তার একজন আর্টিস্টকেও বলা হয়েছিল, কিন্তু আমি তাকে তোমার কথা বলেছি। তুমি খুব সুন্দর আর্ট করতে পারো। আর বড় সাহেবের ছেলে তো একদম বড় সাহেবের মতো দয়ালু। একজন আশ্রমের মেয়ে সুন্দর আর্ট করতে পারে, এটা শুনে তো তোমার আর্ট দেখার জন্য আর্টিস্টকে না করে দিয়ে আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আপনি এটা কি করলেন আন্টি? আমি কি অত ভালো আর্ট করতে পারি নাকি? আর এটা আমার দ্বারা সম্ভব না, আমি যাব না। এসব কি বলছো তে? এত বড় কাজ তুমি হাতছাড়া করবে? আজ যদি তোমার আর্ট তার কাছে ভালো লাগে, এর মূল্য পাবে, সাথে এমনও হতে পারে ভালো কোনো সুযোগ সুবিধাও পাবে। আন্টির কথা শুনে তের মুখ চুপসে যায়। তে তাদের কিভাবে বোঝাবে? ওই লোককে দেখলে তার হাত পা কাঁপে, অস্বস্তি বোধ হয়। সেখানে আর্ট করবে কিভাবে? অতঃপর তে বাধ্য মেয়ের মতো আন্টির সাথে চলে যায় গেস্ট হাউসে। জাঙ্কুকের বেডরুমে জানালার ধারে আর্ট করার জন্য ক্যানভাস সেট করা, পাশে টেবিল, নানান রঙের রং, সাথে তুলিও রয়েছে, যাতে এত বছর ধরে ড্রয়িং করার পরও এত কিছু তার কাছে নেই যা এখানে আছে। কিছুক্ষণ আগে যখন জাঙ্কুক তাকে জিজ্ঞাসা করেছিল দাঁড়িয়ে থাকার জন্য এসেছো, তার তো যা যায় অবস্থা হয়ে গিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে তখনই জাঙ্কুকের ফোন আসাতে তাকে গম্ভীর কণ্ঠে এই বেডরুমে ঢুকতে বলে। সে তো বাইরে চলে যায়, কিন্তু সে আর্ট করবে কিভাবে? তার তো মাথা গুলিয়ে যাচ্ছে। জাঙ্কুক গেস্ট হাউসের বাইরে রাশিয়ান ভাষায় ফোনে কারোর সাথে কথা বলা শেষ করে আবার গেস্ট হাউসে ঢুকে। তে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে কী করবে ভাবছে। তবে হঠাৎ দরজা খোলার শব্দে সামনে তাকাতেই জাঙ্কুককে দেখে বুকটা তার আবার ধক করে ওঠে, সাথে সাথে মাথা নত করে ফেলে। না না, স্বাভাবিক থাকতে হবে, কিছুই করার নেই এখানে। জাঙ্কুকের দৃষ্টি তের দিকে রেখে ঘরের সিঙ্গেল সোফায় পায়ের পর পা তুলে বসে। জানালার ধারে দাঁড়িয়ে থাকা তের মুখে স্পষ্ট অস্বস্তির সাথে পুরো শরীর ছটফট ভাব। জাঙ্কুক মনে মনে মৃদু হাসে। চোখে ভেসে ওঠে এই মেয়ের আবেদনময়ী প্রথম দেখা রূপ, যা এখন ঢেকে আছে। এমন কিছু আর্ট করো যা আমার এক দেখায় ভালো লাগে। জাঙ্কুকের গম্ভীর কণ্ঠ। তে মাথা নত করা অবস্থাতেই দ্রুত উপর নিচ মাথা নাড়িয়ে জি বলে তার কাজে লেগে পড়ে। জাঙ্কুকের দৃষ্টি গভীর হয়। সামান্য এই আশ্রিতা মেয়ের প্রতি তার দিন দিন আকর্ষণ খুবই বিরক্ত, তবে খারাপ না। অপ্রয়োজনীয় হলেও সে এই মেয়েকে তার সামনে চেয়েছে, কারণ তার অস্বস্তি সে উপভোগ করতে চায়, যেন এটা এক ধরনের বিনোদন। তে এসির শীতল হাওয়াতেও ঘামছে। এর মাঝে কেটে যায় ঘন্টাখানেক সময়। মনোযোগ দিয়ে তে তার আর্ট কমপ্লিট করে ডাকর চোখ দিয়ে দেখে রং তুলে দিয়ে কিছু কিছু জায়গায় ঠিক করে। অস্থিরতায় ভুগছে, তবে আপাতত ঘরে জাঙ্কুক নেই। কেটে যাওয়ার সময়ের মধ্যে সে অনেকবার বাইরে গেছে। তে কোমরে হাত দিয়ে বলে, যা হয়েছে হয়েছে, পছন্দ হলে হবে, না হলে নেই, কিন্তু আমার পছন্দ হয়েছে। ভারী গলায় পিছন থেকে বলে ওঠে জাঙ্কুক। সাথে সাথে তের চোখ বড় বড় হয়ে যায় আর হাত থেকে রং তুলে নিচে পড়ে যায়। জাঙ্কুক আস্তে আস্তে তের অনেকটা কাছে গিয়ে হালকা ঝুঁকে তের ঘাড়ের পাশ থেকে ক্যানভাসের দিকে তাকায়। এখানে খেয়াল করলে বোঝা যাবে আর্ট করা মেয়েটা কিছুটা লিজার মতো।
এইদিকে জাংকুককে নিজের এতটা কাছে দাঁড়াতে দেখে তে এতক্ষণ যতটা না অস্বস্তি বোধ করছিল, এখন মনে হচ্ছে নিঃশ্বাস সত্যিই বন্ধ হয়ে যাবে। জাংকুক ক্যানভাস থেকে চোখ সরিয়ে এক নজর তেকে দেখে সে বাঁকা হাসে, ইচ্ছে করে আরও একটু কাছে দাঁড়ায়। এরপর তার শরীরের স্মেল নেয়। তে কেঁপে ওঠে। দ্রুত সরে যেতে নিলে জাংকুক হাত দিয়ে পথ আটকে দেয়। তখনই দরজায় নক। জাংকুক কিছুটা বিরক্ত হয়ে সরে দাঁড়ায়। ইয়েস, কামিন। সার্ভেন্ট হাতে ট্রেতে করে কিছু একটা নিয়ে এসে টেবিলের উপর রেখে আবার চলে যায়। জাংকুক তেকে এক নজর দেখে তার সিঙ্গেল সোফায় গিয়ে আবার পায়ের উপর পা তুলে বসে। আপাতত তের অবস্থা তাকে বিনোদন দিচ্ছে। তোমার আর্ট দেখে আমি ইমপ্রেস। আমার এক্সপেকটেশন থেকেও ভালো আর্ট করেছো, এর জন্য তোমাকে মূল্য দেওয়া হবে। তবে মূল্য ছাড়াও তোমার জন্য কিছু আছে। তে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে চোখ খুলে তাকায়। তার ইচ্ছে করছে দৌড়ে এখান থেকে চলে যেতে। মুখ দিয়ে কথা বলা মুশকিল, তবুও কাঁপা কাঁপা কণ্ঠে বলে, জি জি ধন্যবাদ। জাংকুক বুকে হাত গুজে ঘাড় হালকা কাত করে বলে, সামনে এসে বসো। তে নিজেকে মনে মনে সান্ত্বনা দেয়। এরপর ধীর পায়ে জাংকুকের বরাবর সোফায় বসতেই জাংকুক টাকার খাম তের কোলে ছুঁড়ে মারে। তে ঠোঁট কামড়ে ছুঁড়ে দেওয়া টাকার খামটার দিকে তাকিয়ে ভীষণ অপমান বোধ করে। তার মাথায় আসে আশ্রমে বলা আন্টির কথা, যে বলেছিল বড় সাহেবের মতো তার ছেলেও দয়ালু। তোমার জন্য ট্রেতে কিছু রাখা আছে। তে টাকার খাম থেকে চোখ তুলে এক নজর জাংকুককে দেখে সামনে রাখা ট্রের দিকে তাকায়। তার ইচ্ছে করছে না ট্রেতে কী আছে দেখার। তারপর সে খুলেই দেখলো আইসক্রিম। জাংকুকের দৃষ্টি তের দিকেই। সে তার প্রতিক্রিয়ার অপেক্ষাতেই ছিল। তার মনে আছে কাল ডক্টরের ছেলের সাথে এই মেয়ে খুব হাসি খুশির সাথে আইসক্রিম খাচ্ছিল, কিন্তু এখন এই আচরণ। তে আইসক্রিম খেয়েছে, তাতেই তার গলা ব্যথা করছে। এখন আবার এই আইসক্রিম। বসে আছো কেন? আসলে আমি আইসক্রিম খেতে পারবো না, দুঃখিত, আমার গলায় সমস্যা আছে। এখন তাহলে আমি যাই। বলি তে চলে যেতে নিলে জাংকুক বলে ওঠে, আমি কি যেতে বলেছি? তে থেমে যায়, জাংকুকের দিকে তাকায়। জাংকুকের শীতল দৃষ্টি। বসো। জাংকুকের গম্ভীর কণ্ঠ শীতল চাহনি দেখে ভীত হয়ে তে আবার নিজের জায়গায় বসে পড়ে। জাংকুক গম্ভীর কণ্ঠে শোধায়, খাও। তে মনে মনে বিরক্তি বোধ করে, তবুও সে বাধ্য মেয়ের মতো আইসক্রিমগুলো খেতে থাকে। সামনে বসা জাংকুক তার খাওয়া দেখে বাঁকা হাসে। তার কিছু যায় আসে না এই মেয়ের গলা ব্যথা নিয়ে। তার কাছে তার কথা মান্য করতে হবে, এটাই আসল। তে দ্রুত নিজের খাওয়া শেষ করে বসা থেকে উঠে বলে, এবার আমার যাওয়া উচিত। বলেই তার ব্যাগ নিয়ে আর এক মুহূর্ত দাঁড়ায় না, দ্রুত পায়ে ঘর থেকে বের হয়ে যায়। প্রায় সন্ধ্যার দিকে হঠাৎ তের মনে পড়ে যায় তার ফোনটা সে কোথাও পাচ্ছে না। পুরো আশ্রমে সে খুঁজে, কিন্তু কোথাও পাচ্ছে না তার ফোনটা। সে কান্নাকাটি শুরু করে দেয়। সে কষ্ট করে অল্প অল্প টাকা জমিয়ে কিনেছিল, এভাবে হারিয়ে ফেলবে ভাবেনি। হঠাৎই তার মনে পড়ে সে সব রং তুলি তো নিয়েছিল, কিন্তু তার ফোনটা সে টেবিলেই ফেলে রেখে এসেছিল। এইদিকে আয়নার সামনে দাঁড়িয়ে জাংকুক শার্টের বোতাম লাগাচ্ছে। পিছে সবিন খাঁচায় থাকা পাখিটিকে বিরক্ত করতে ব্যস্ত। ছোট্ট পাখিটা তার ভয়ে ঢানা চাপতে খাঁচার দিকে এদিক ওদিক যাচ্ছে। সবিন হেসে ওঠে, এই ভীত পাখিকে খাঁচায় বন্দি করে রাখে কেন? ছোঁয়ার চেষ্টা করলেই ছটফট করে ওঠে। সামনে থাকা জাংকুক শার্টের বোতাম লাগাতে লাগাতে পেছনে ঘুরে দাঁড়ায়। ভীত ছটফট করে বলেই তো তাকে বন্দি করে রাখে, না হলে যার নিজে থেকে থাকে তা বন্দি করে মজা নেই। কিন্তু প্রকৃতির সৌন্দর্য বন্দি খাঁচায় মানায় না। জাংকুক মুখে উপহাসের হাসি নিয়ে পাখির খাঁচার সামনে এসে হাত বাড়িয়ে নিজেও পাখিটিকে ভয় দেখানো শুরু করে। পাখিটি আবার ছটফট করে ওঠে। সুন্দর জিনিসের উপর মানুষের আকর্ষণ তীব্র থেকে তীব্র হয়ে ওঠে। তখন জিনিসটার ইচ্ছের বিরুদ্ধে হলেও নিজের কাছে রাখার জন্য বন্দি করে রাখে। সেই আকর্ষণ কি স্থায়ী হয়? জাংকুক হাত ছড়ায়, তার দৃষ্টিও পাখিটির দিকে। তবে তার চোখে এই পাখিটির ছটফট ওই আশ্রিতার কথা মনে করিয়ে দিচ্ছে, আমার মতে কোনো আকর্ষণই স্থায়ী নয়। বলি সে চোখ সরিয়ে গাড়ির চাবি নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। পরের দিন দুপুরবেলা তে কলেজ শেষ করে সোজা ম্যানশনের দিকে ছুটে যায় তার ফোনের জন্য। কিন্তু জাংকুকের ধমকে সে আর ফোন চাইতে পারে না। কিন্তু আশ্রমে এসে সে মন খারাপ করে বসে থাকে। রাতের বেলা জাংকুক পা বাড়িয়ে অন্ধকার গেস্ট হাউসের ভিতরে ঢুকে পড়ে তার বর্ণের কোট খুলতে খুলতে। এরপর তার রুমে গিয়ে কোট এক জায়গায় রেখে অন্ধকারের মধ্যে আয়নার সামনে গিয়ে হাত ঘড়ি খুলতে থাকে।
বাইরে পূর্ণিমা চাঁদের আলো জানালা দিয়ে এসে ঘরের কিছু অংশ আলোকিত করছে। জাঙ্কুক হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখতে যাবে, এই মধ্যে মনে পড়ে ওই আশ্রিতার ফোনের কথা। সে ঠোঁট বাঁকিয়ে হাসে, হাত ঘড়িটা রেখে কালো রঙের ফোনটা নিজের হাতে নেয়। এরপর পা বাড়িয়ে গিয়ে বিছানা হেলান দিয়ে পা তুলে বসে। তার মনে পড়ে দুপুরে ওই মেয়ে আসুক, সে এটা চেয়েছিল, শুধু একবার না, বারবার। তাই তার কাছে ফোন থাকার পরও সে দেয়নি। সে দেখতে চায় ওই মেয়ের অস্বস্তি মুখ, ছটফট করা শরীর, যে তার কাছ থেকে পালাতে চায়, তবুও আসতে হয়। এটা হয়তো একটা বিনোদন, এর থেকে বেশি কিছুই না। এইদিকে পূর্ণিমার চাঁদের ঝলমলে আলোয় জঙ্গলের পথ পার করে তে চুপি চুপি গেস্ট হাউসের সামনে এসে দাঁড়ায়। এরপর আশেপাশে কেউ আছে কিনা দেখে গেস্ট হাউসের সদর দরজার কাছে গিয়ে দাঁড়ায়। সে একটু কনফিউজ ছিল যে দরজা খোলা থাকবে নাকি, কিন্তু আরে বাহ, দরজা তো খোলা, তবে পুরো গেস্ট হাউস অন্ধকার। তে দাঁত বের করে হিহি করে হাসে, তারপর গুটি সুটি পায়ে ঘরে ঢুকে আশেপাশে দেখে অন্ধকারে কিছুই তেমন দেখা যাচ্ছে না, কিন্তু সে যেখানে দাঁড়িয়ে আছে চাঁদের আলোয় আলোকিত। এমনিতেই সে সাদা রঙের পাতলা রং শার্ট পরেছে, বাইরে কেউ থাকলে তো তাকে দেখিয়ে ফেলবে। না না, দ্রুত খুঁজে কেটে পড়তে হবে। তের হাতে একটা ছোট্ট টর্চ লাইট, সে নিঃশব্দে খোঁজা শুরু করে। এদিকে জাঙ্কুক তাকে দেখছে, চাঁদের আলোয় কি করছে না করছে সব বোঝা যাচ্ছে। জাঙ্কুক ঠোঁট কামড়ে হেসে বলে ওঠে, তুমি কি এই ফোনটাই খুঁজছো? হঠাৎ পুরুষালী কণ্ঠ শুনে তের বুকটা ধক করে ওঠে আর হাতের টর্চ লাইটটা নিচে পড়ে যায়। জাঙ্কুক মুখে বাঁকা হাসি নিয়ে বসা থেকে উঠে আস্তে আস্তে তীর দিকে এগোয়। তীর ইতিমধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি নিস্তেজ হয়ে মেঝেতে পড়ে যাবে। তবুও সাহস জুগিয়ে আস্তে আস্তে পিছনে ঘুরে জাঙ্কুক অনেকটা সামনে চলে এসেছে। চাঁদের আলোয় শুভ্র রঙের শার্টের সামনে দিয়ে ফর্সা বুক স্পষ্ট, সামনের চুল সব কপালের দিকে পড়ে, গম্ভীর মুখে ঠোঁটের কোণে হালকা হাসি। তে ঢোক গিলে ভীতু চোখে কয়েকবার পলক ফেলে দৌড় দিতে নিলে জাঙ্কুক বলে ওঠে, বললে না তো এই ফোনটা খুঁজছিলে নাকি? তে মাথা নিচু করে পরনের শার্ট খামচে ধরে, আমি অনেক দুঃখিত আমার কাজে, কিন্তু আমি আমার নিজের জিনিস নিতে এসেছি। ও তাই, কোনটা তোমার জিনিস? এই ফোন? এটা তো তুমি পাবে না। তে চোখ তুলে তাকায়, তুমি অন্যায় করেছো, আর শাস্তি হিসাবে এই ফোন এখন আমি ভেঙে ফেলবো। না না, দয়া করে এমন করবেন না প্লিজ, আমি কারো শাস্তি মাফ করি না। তে নিজের অস্বস্তি ভয় ভুলে গিয়ে জাঙ্কুকের কাছে দু পা এগোয়। আপনি এমনটা করতে পারেন না, দয়া করে। কেন করতে পারি না? কারণ আপনি আমার দেখা সবচেয়ে ভালো আর ভদ্র মানুষ। এই পূর্বাঞ্চলে আপনার থেকে ভালো মানুষ আমি একটাও দেখিনি। বলি ঠোঁট চেপেতে মাথা নত করে। মুখে এটা বললেও মনে মনে এমনটা কখনোই না। আপনি একটা নিষ্ঠুর নির্দয় লোক। জাঙ্কুক তের কথায় শব্দ করে হাসে। কে বলেছে আমি ভালো মানুষ? আমি একটু ভালো না। আমি এখন এক মুহূর্তে তোমার এই ফোন ভেঙে ফেলতে পারি। না না, এমনটা করবেন না দয়া করে। জাঙ্কুক বাঁকা আসে, হালকা ঘাড় কাত করে তের দিকে গভীর আর পূর্ণ দৃষ্টি ফেলে। চিকন চিকন শরীরে পাতলা সাদা রঙের শার্ট কোমর পর্যন্ত, হালকা আঁকাবাঁকা চুলগুলো ছাড়া। তুমি একটা ছেলের ঘরে এত রাতে এসেছো, এটা নিয়ে তোমার অনেক ভাবার দরকার ছিল, কারণ আমি ভালো না। কথাটা বলতে বলতে জাঙ্কুক তের কাছে যেতে থাকে। তে মাথা নত অবস্থায় জাঙ্কুককে কাছে আসতে দেখে ঢোক গেলে আস্তে আস্তে পেছনে যেতে থাকে। দয়া করে আমার ফোন দিয়ে দিন, আমি আর কখনো আপনার সামনে আসবো না। তোমার প্রথম দিন থেকে উচিত ছিল আমার সামনে না আসার। তুমি অনেক বিরক্তিকর একটা মেয়ে। শেষের কথাটা জাঙ্কুক শক্ত মুখে দাঁতে দাঁত চেপে বলে ওঠে ধমকিয়ে। তে ভয়ে পিছনে পড়ে যেতে নিলে জাঙ্কুক দ্রুত কোমর জড়িয়ে ধরে ফেলে। তে পিছনে ঝুঁকে, যার ফলে শার্টের গলা বড় হওয়ার কারণে তার ফর্সা গলা আর কাঁধের এক পাশে দৃশ্যমান হতেই জাঙ্কুকের দৃষ্টি সেখানে পড়ে। চাঁদের আলো তের চোখে মুখে তার শরীরের দৃশ্যমান জায়গায় পড়ছে। তে দ্রুত সোজা হয়ে সরতে নিলে জাঙ্কুক আরো শক্ত করে ধরে। আমাকে ছাড়ুন, আমার লাগবে না ফোন, প্লিজ আমাকে ছাড়ুন। জাঙ্কুক ঘোর লাগা দৃষ্টিতে তের ফর্সা গলা আর কাঁধ থেকে দৃষ্টি সরিয়ে তার গোলাপি ঠোঁটের দিকে যায়। আস্তে আস্তে জাঙ্কুক তার আরেক হাতে তের ঠোঁট স্পর্শ করতেই তে হতভম্ব হয়ে ছোটাছুটি করা শুরু করে। জাঙ্কুকের হাত ঠোঁট থেকে আস্তে আস্তে গলার দিকে নেমে কানের নিচে হাতে রাখতেই হঠাৎ ঘোর ভেঙে যায়। সাথে সাথে দ্রুত তেকে সোজা করে দাঁড় করিয়ে অন্যদিকে তাকিয়ে ফোন দিয়ে বলে ওঠে, গেট আউট। তে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে।
তার শরীর এক প্রকার কাঁপছে। সে ছো মেরে ফোনটা নিয়ে কোনো মতে দৌড় দেয় ঘর থেকে। তে আশ্রমে যাওয়ার সাথে সাথে ওয়াশরুমে দাঁড়িয়ে বেসিনের সামনে চোখে মুখে পানির ঝাপটা দিচ্ছে, এমনভাবে দিচ্ছে যে তার পরনের শার্ট ভিজে যাচ্ছে। কারণ সে কিছুক্ষণ আগের স্মৃতি পানির সাথে ধুয়ে ফেলতে চাইছে। ভাবতে পারছে না ওই লোক তাকে স্পর্শ করেছে, তাও বাজেভাবে। কেন? এটা খুবই বাজে ছিল না, তারই ভুল হয়েছে। বড় বড় নিঃশ্বাস নিয়ে তে আয়নার সামনে তাকায়। তার মুখে পানির কণা জমে আছে। সে কাঁপা কাঁপা হাতে মুখে স্পর্শ করে, তবে ভেসে ওঠে সেই কিছুক্ষণ আগের স্মৃতি। না না, এটা খুবই বাজে, খুবই। বলিতে দ্রুত ঠোঁট আর গলা ঘষা শুরু করে যেখানে জাঙ্কুক স্পর্শ করেছিল। এতটুকু বুঝতে পারছে ওই লোক থেকে দূরে থাকা অবশ্যই জরুরি। পরের দিন রাতের বেলা বিশাল বড় একটা পার্টির আয়োজন করা হয়। এই পার্টিতে জাঙ্কুকের মাও এসেছে রাশিয়া থেকে। আর এখানে অ্যানাউন্সমেন্ট করা হয় লিজা আর জাঙ্কুকের এঙ্গেজমেন্টের। জাঙ্কুক গার্ডেনের এক পাশে হাতে সিগারেট নিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ পর পর ঠোঁটের মাঝে নিয়ে ধোয়া বাতাসে ছাড়ছে। হালকা মৃদু বাতাসে গার্ডেনের এই পাশটায় কোনো মানুষ নেই। হালকা লাইটের আলোয় আলোকিত কিছু দূরে সুইমিং পুল, যেখানে জাঙ্কুকের দৃষ্টি আপাতত সে কিছু নিয়ে ভাবনায় আছে। কিছু বলতে ওই আশ্রিতাকে নিয়ে, যা তাকে কাল রাত থেকে বিরক্ত করছে। কারণ মনে মনে কিছু কামনা তৈরি হচ্ছে তার, আর এটা কোনো আবেগের কামনা। সে ভালো করেই জানে যা ওই আশ্রিতার থেকে পাওয়া যাবে, আর এমন কামনা হওয়া খুবই স্বাভাবিক। কারণ ওই আশ্রিতা মেয়ের সৌন্দর্য, আকর্ষণ, উত্তেজনা তৈরি করার জন্য যথেষ্ট। কিন্তু জাঙ্কুক জানে এসব অপ্রয়োজনীয় আকর্ষণ কিছুদিন পরেই বিলীন হয়ে যাবে। কিন্তু সে এতটুকু চায় ওই আশ্রিতার অস্থিরতা আর ছটফট উপভোগ করতে, আর এটা শুধু তার জন্যই থাকবে। এরপর কেটে যায় বেশ কয়েকদিন। জাঙ্কুক বসার ঘরে খোলা জায়গাটার সামনে দাঁড়িয়ে ঝিরে স্বচ্ছ পানি দেখছে আর ভাবছে ওই আশ্রিতা তের কথা, যাকে ওই রাতের পর কেটে যাওয়া দিনগুলোর মধ্যে একদিনও দেখেনি। কারণ সে তার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে, আর এটা খুবই বিরক্তিকর। খুবই। ওই মেয়ের পালিয়ে থাকা তাকে আগের থেকে বেশি আকর্ষিত করছে আর তাকে নিয়ে ভাবতে বাধ্য করছে। এটা খুবই হাস্যকর। একটা তুচ্ছ মেয়ে তার মস্তিষ্ক জুড়ে, কিন্তু এর পরিণাম কি হতে পারে ওই আশ্রিতা কি জানে? সে অবশ্যই চায় ওই মেয়েকে কিছুদিনের বিনোদন হিসেবে দেখতে, তাকে তার নিজের জায়গায় রেখে। কিন্তু কামুক বাসনা, সে চায় না তার জীবনে অপ্রয়োজনীয় দাগ। কিন্তু ওই মেয়ে স্যার আপনার বন্দুক, আসম্মিক পাশ থেকে বলে ওঠে। জাঙ্কুক ভাবনা থেকে বের হয়ে পাশে তাকায়। জাঙ্কুক গম্ভীর মুখে ছেলেটির থেকে বন্দুক হাতে নিয়ে দেখা শুরু করে। বন্দুকটি শিকার করার জন্য পারফেক্ট। স্যার, আমি কি আপনার সাথে শিকারে যাব? না, ছোট করে সে উত্তর দিয়ে বেরিয়ে যায় জঙ্গলের উদ্দেশ্যে। সময় এখন বেলা গড়িয়ে বিকেল। মাথার উপর সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। জাঙ্কুক হাতে বন্দুক নিয়ে জঙ্গলে ধীর পায়ে হাঁটছে। তার দৃষ্টি আশেপাশে। এই সময়টায় পাখি গাছগাছালিতে দেখা যায়, তবে আজ যেন একটাও চোখে পড়ছে না। বিরক্তিতে জাঙ্কুকের দৃষ্টি তীক্ষ্ণ হয়। সে হাঁটার মাঝে সামনে উপরের দিকে তাকিয়ে বন্দুক তাক করে। আজকাল পাখিরাও বুঝি তার থেকে পালাচ্ছে। সে তাদের কাছে এতটাই ভয়ঙ্কর। ক্রূর হাসে জাঙ্কুক। তবে এটা ভালো, ভয় পেলেই তো সে শিকার করতে আগ্রহী হবে। তাক করা বন্দুক পাশের দিকে ঘুরিয়ে বাঁকা হাসে। এই দিকে দৌড়ায় দৌড়ের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে তে। তার খোলা আঁকাবাঁকা চুলগুলো হালকা হাওয়ায় উঠছে। পশ্চিম দিকে সূর্যের আলো তার স্নিগ্ধ মুখখানা জলজল করছে। জাঙ্কুক বন্দুক হাতে ঘাড় কাত করে দেখে এই মেয়েকে সে এখানে আশা করেনি। হঠাৎই তার চোখে পড়েছে। জাঙ্কুকের ঠোঁটের কোণে হাসি নিয়ে আসে, যেন তের উপস্থিতি তার কাছে বেশ ভালো লেগেছে। হঠাৎ বন্দুকের বিকট শব্দ, যা শুনে তে চোখ খুলে সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে যায়। অনেকদিন পর দেখা হলো মিস্তে। খুব নরম হালকা কণ্ঠ জাঙ্কুকের। তের ভিতরটা ধপ করে ওঠে। জাঙ্কুক বাঁকা হেসে বন্দুক সরিয়ে মাটিতে খাড়াভাবে রেখে হাতের ভর দেয়। তে জাঙ্কুককে দেখা মাত্রই কেঁপে উঠল। শেষমেশ এই লোকের সামনেই পড়তে হলো। কিন্তু কেন? না, তার দ্রুত চলে যাওয়া উচিত ভেবেই ঢোক গেলে দৃষ্টি নত করে পিছিয়ে ঘুরে সোজা হাঁটা ধরে। জাঙ্কুকের বাঁকা হাসি চড়া হয়। সে তের যাওয়ার দিকে তাকিয়ে আবার বন্দুক হাতে নিয়ে শুট করে। তে দ্রুত গতিতে পায়ের কদম ফেলার মাঝে উপর থেকে একটা রক্তাক্ত পাখি তার সামনে পড়তেই থেমে যায়। আর এক কদম পা বাড়ালে এই পাখির জায়গায় তুমি থাকবে। তে নিচে পড়া পাখিটার দিকে তাকায়। ছোট্ট একটা পাখি মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে, যার শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছে।
ঠোঁট কামড়ে ধরে মেয়েটার লোকটির দিকে তাকায়। কেন তার এমন শখ? সে ঘৃণা করে। কতটা হৃদয়হীন ব্যক্তি। দুঃখিত, কিন্তু আমার যেতে হবে। পাখিটির দিকে তাকিয়ে তে কাপা কাপা কণ্ঠে বলে ফের হাঁটা ধরে। জাঙ্কুকের চোখে মুখে রাগ ফুটে ওঠে। এই আশ্রিতা তার কথা শুনল না। এত বড় সাহস! সে রাগে হাতের বন্দুক শক্ত করে ধরে তের পায়ের পাশে শুট করা শুরু করে। তে জাঙ্কুককে এভাবে শুট করতে দেখে ভয়ে চিৎকার দিয়ে মাটিতে বসে 2 হাত দিয়ে মাথা চেপে বলে ওঠে, দয়া করে থামুন, দয়া করে থামুন প্লিজ। জাঙ্কুক থেমে যায়। সে হাসে, কিছুটা শব্দ করেই হাসে, যেন তেকে ভয় দেখিয়ে সে বেশ মজা পেল। তে এতদিনের মধ্যে আজ প্রথম ভয়ের সাথে রাগান্বিত চোখে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক হাসির মাঝে তে রাগান্বিত মুখ দেখে চোখ সরু করে আবার বন্দুক তাক করতেই তে কান্নারত চোখে মাথা নত করে কাপা কাপা হাত দুটো মুষ্টিবদ্ধ করে। জাঙ্কুক বন্দুক সরিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে তের কাছে এগিয়ে যায়। আমাকে ভয় পাও তে, এটা তোমার মুখে মানায়। তে চোখ তুলে তাকায়। জাঙ্কুক হাঁটু ভেঙে তার সামনে বসতেই সে দ্রুত সরে যায়। কেন আপনি আমার সাথে? বাকি কথা বলার আগেই জাঙ্কুক বলে ওঠে, কারণ তোমার অস্বস্তি আমাকে বিরক্ত করে। খুবই বিরক্তিকর একটা মেয়ে তুমি। তাহলে আমাকে যেতে দিন। তুমি একজন আশ্রমের আশ্রিতা ছাড়া কিছুই না। আমি চাই আমার জীবনের সব কিছু নিজের জায়গায় থাকুক। কিন্তু তুমি বিরক্তিকর মেয়ে। তোমার একদম উচিত হয়নি আমার সামনে আসা। তে ঠোঁট কামড়ে ধরে। সে এমন কি করেছে তাকে এভাবে বলছে? সে তো সামনে পড়তে চায়নি। কথাগুলো মনে মনে ভেবে তে দৃষ্টিনত করে। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। জাঙ্কুকের দৃষ্টি তীব্র হয়। সে তের চোখের জল দেখে যা তার ফর্সা নরম গাল বেয়ে পড়ছে, এটা তৃপ্তিদায়ক ছিল। সে বাঁকা হেসে বসা থেকে উঠে দাঁড়ায়। চলো, আজ তোমাকে স্বীকার করা যাক, বিকজ ইউ লুক লাইক এ লিটল বার্ড। তে ছলো ছলো চোখ নিয়ে জাঙ্কুককে দেখে। জাঙ্কুক আবার তার দিকে বন্দুক তাক করে। তের মনে পড়ে সে কিশোরী থাকতে ঠিক এভাবেই তার দিকে বন্দুক তাক করেছিল। সে ভয় পেয়েছিল। এই লোককে ভয়ঙ্কর মনে হয়েছিল। হ্যাঁ, সে আসলেই ভয়ঙ্কর, হৃদয়হীন, নির্দয়। সে এতটুকু বুঝতে পারছে এই লোকটা সহ্য করতে পারে না তাকে। সে তার কাছে অত্যধিক বিরক্তিকর। কিন্তু কেন? জাঙ্কুক দৃষ্টি তীক্ষ্ণ করে তেকে দেখছে। তার ভালো লাগছে, কারণ সে কান্না করছে। সে জানতো না কোনো মেয়ে কান্না করলে এতটা ভালো লাগে। এটা তোমার ফেজে বেশ মানিয়েছে তে। আমি খুবই ইন্টারেস্টেড বারবার দেখার জন্য। বলি জাঙ্কুক বন্দুক তার দিক থেকে সরায়। কেন এমন ব্যবহার করছেন? কি করেছি আমি? জাঙ্কুকের দিকে দৃষ্টি রেখে কাপা কাপা কণ্ঠে জিজ্ঞাসা করে ওঠে তে। জাঙ্কুক হালকা হাসে। এর উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছি না। তুমি শুধু তোমার জায়গা থাকো, যতটুকু তোমার থাকা প্রয়োজন, যেমন শুধু বিনোদন হিসাবে। পরের দিন সকাল হতে না হতেই খবর এসেছে আশ্রমে তেকে ম্যানশনে যাওয়ার জন্য, যেটা শুনে প্রথম তে নাকচ করলেও যখন বলা হয় লিজা যেতে বলেছে, তখন না চাইতেও সে রাজি হয়। কারণ লিজা ছিল নাছোড়বান্দা একটা মেয়ে। সে যেমনটা চায় তেমনটাই হতে হয়। লিজা হাতের কার্ডের দিকে তাকিয়ে হালকা বাঁকা আসে। তার হাতের কার্ডটি ইনভিটেশন কার্ড, যেটা সে তেকে দেওয়ার জন্য নিয়েছিল। তার হাসি চওড়া হয়, তবে এই হাসিতে কিছু একটা লুকানো। কিন্তু সেটা কি? সে কি মন থেকে চায় না তে পার্টিতে আসুক? হ্যাঁ, অবশ্যই চায়, কিন্তু এখানে তার বলা বন্ধুত্ব বা ভালো সম্পর্কের জন্য না। সে চায় তাকে ছোট করা আর তার অবস্থান বোঝানোর জন্য। কারণ সে চায় না জাঙ্কুকের নজর তার দিকে কখনো পড়লেও তের দিক থেকে কিছুই না থাকুক। সে এটা জানে তে নর্ম ভদ্র একটা ভালো মেয়ে। তবুও পুরুষ মানুষের মন বদলাতে কতক্ষণ? আর তার এসব ধারণা এসেছে তার মায়ের কুবুদ্ধির কারণে। তার মা বলেছে তে যথেষ্ট সুন্দরী মেয়ে, চোখে পড়ার মতো। যদি জাঙ্কুকের নজর তার থেকে সরে তের দিকে যায়। জাঙ্কুক রাশিয়াতে বড় হয়েছে। তার বিদেশি কালচার অনেকটা উগ্র। জীবনে এক নারী থাকা সত্ত্বেও অন্য নারীর উপর নজর যাওয়া তাদের কাছে স্বাভাবিক। কিন্তু ভেতর থেকে হালকা ছটফট করে ওঠে লিজা। চোখে ভেসে ওঠে রেস্টুরেন্টে জাঙ্কুকের দৃষ্টি তের দিকে কতটা গভীর ছিল। এরই মধ্যে সেখানে উপস্থিত হয় লিজার মা। পরপরই হাজির হয় জাঙ্কুক। সবে মাত্র জিম করে সে বাড়িতে ঢুকছে। এসে ইনভিটেশন কার্ডের দিকে তাকায় আর ডাইনিং টেবিলের সোফায় বসে পড়ে। কফির কাপে চুমু দেওয়া অবস্থায় চোখ তুলে তেকে দেখে। তে দৃষ্টি নত করে আছে। কাল পার্টির ইনভিটেশন কার্ড, তোমাকে অবশ্যই আসতে হবে, আর এসেই আমার সাথে দেখা করবে। তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। লিজা খুশি হয়। এখন তাহলে আমার জন্য একটা কাজ করো। ওই যে দেখো
তোমার পিছে বেলি ফুল গাছে ফুল ফুটে আছে, আমার জন্য একটা মালা বানিয়ে দিতে পারবে? তে পিছনে ঘুরে বেলি ফুল গাছটার দিকে তাকায় এবং হালকা ঢোক গিলে মুখে হাসি টেনে বলে ওঠে, জি পারবো। তে চলে যেতেই লিজার মা লিজার বেশ প্রশংসা করে। এইদিকে জাংকুক কাপে ঠোঁট ছোঁয়াচ্ছে, তবে তার দৃষ্টি সামনে তের দিকে। তে বেলি গাছের কাছে গিয়ে ফুল তোলা শুরু করেছে। ফুলগুলো সে স্কার্ফে রাখছে। ঝলমলে রোদে তাকে কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে তা জাংকুকের আপাতত মোহভরা দৃষ্টি দেখলেই বোঝা যাবে। লিজা আবারও উচ্চস্বরে তের দিকে তাকিয়ে বলে, আমার গোলাপ ফুলের মালাও চাই। তে দূর থেকে লিজার দিকে তাকিয়ে আদেশ মতো গোলাপ গাছ থেকেও গোলাপ ফুল নেওয়া শুরু করে। কাঁটাযুক্ত গোলাপ গাছের ফুল নেওয়ার সময় তের হাতে কাঁটার মতো আঁচড় লাগতেই ফর্সা হাত জায়গায় জায়গায় লাল হয়ে যায়। লিজা বাঁকা আসে। জাংকুক হাতের চায়ের কাপ টেবিলে রেখে লিজার দিকে তাকায়। লিজার ঠোঁটের হাসি দেখে বোঝা যাচ্ছে সে বিনোদন পাচ্ছে। জাংকুকের চোয়াল শক্ত হয়। সে জানতো তে বিরক্তিকর একটা মেয়ে, তাকে যা বলা হবে কোনো দ্বিধা ছাড়া সে তাই করবে। আর লিজা এর বিনোদন সব সময় নেই, তাকে দেখেই বোঝা যায়। এর মানে পার্টিতে ইনভাইট করার কারণ অবশ্যই আছে, সেটা হোক সবার কাছে অসহায় আশ্রমের মেয়েকে ইনভাইট করে ভালো সাজা বা অন্য কোনো বিষয়ে বিনোদন নেওয়া। তবে এখন এই আশ্রিতা শুধু তার বিনোদনের জন্য সে ভোগ করবে এমনটা ভাবা তার জীবনের প্রথম ছিল। তাকে কারো সাথে ভাগ করবে না সে, কারো সাথেই না। কয়েক ঘন্টা পর ইনভিটেশন কার্ড হাতে নিয়ে তে আশ্রমে ফিরে আসে। এত বড় লোকদের পার্টিতে ইনভাইট পাওয়ার জন্য তার চোখে মুখে এখনও বিস্ময়। সে ভাবতে পারছে না এমন পার্টিতে তাকে অবশ্যই যাওয়ার জন্য বলা হয়েছে। তার কোনো ভালো ড্রেসও নেই যেটা পরে সে যাবে। রাতের বেলা আশ্রমের গেটের সামনে দাঁড়িয়ে আছে তে, আর তার সামনে দাঁড়ানো এক ডেলিভারি বয়। তে সাদা কাগজে সাইন করে বক্সটা নিজের হাতে নিল আর মনে মনে ভাবে, একটা ড্রেসের জন্য এত বড় বক্স। যাই হোক, সে ঘুরে আশ্রমের ভিতর যাওয়ার জন্য পা বাড়ায় আর ভাবতে থাকে কালকের কথা, যখন আন্টি বলেছিল জামার ব্যাপারটা সে দেখবে। অল্প টাকায় খুব ভালো জামা কিনে দিতে পারবেন। তে খুশি হয়ে আর্ট করার জন্য যে টাকা পেয়েছিল সেই টাকাগুলো তার হাতে দিয়েছিল। তবে আজ এত অল্প টাকা দিয়ে এত বড় বক্সের জামা, এটা অবাক করার বিষয় ছিল। কিছুক্ষণের মধ্যে সে বক্সটা খুলে ফেলে আর ভিতরে দেখতে পায় সাদা রঙের ড্রেস, যেটা তার কল্পনার বাইরে ছিল। এখানে শুধু ড্রেস বলে ভুল হবে, সাথে ছিল ম্যাচিং জুতো আর জুয়েলারি। এ আমার না, ভুল অ্যাড্রেসে এসেছে এসব, বিস্মিত কণ্ঠে বলে উঠেতে। এইদিকে স্যার, আপনার কথা মতো আশ্রমে গিফট পৌঁছে গেছে। পকেটে হাত গুজে জানলার সামনে দাঁড়িয়ে থাকা জাংকুক হালকা ঘাড় ঘুরিয়ে এক নজর ইয়ঞ্জনকে দেখল। গুড, নাও ইউ ক্যান গো অ্যাবাউট ইউর ওয়ার্ক। ইয়ঞ্জন যেতেই জাংকুকের ঠোঁটের কোণে শুকনো হাসি দেখা মিলে। ম্যানশনের আজকের পার্টি ছিল বিশাল আয়োজন, যেখানে বড় বড় বিজনেসম্যান আর তাদের ছেলেমেয়েরা আসবে। আর ওই আশ্রমের আশ্রিতা, তাদের মধ্যে ছিল অতি সামান্য গরিব অসহায় একটা মেয়ে। তার থেকে কী ধরনের বিনোদন লিজা নিতে পারে তা স্পষ্ট ছিল। সে হাসে। অবশ্যই এই বিনোদন তৃপ্তিদায়ক হতো যদি সে এমনটা ভাবত, কিন্তু ভেবেছে লিজা, তাই তার বিনোদন নেওয়ার পথ সে আটকে দেবে এবং দিয়েছে। কথাগুলো ভেবে জাংকুক তার পাশে ছোট একটা বক্সের দিকে তাকায়, যেটা যাওয়ার কথা ছিল আশ্রমে। ইয়ঞ্জনের মাধ্যমে তার দেওয়া গিফট বক্সের সাথে পরিবর্তন করে দিয়েছে। বক্সটির মধ্যে কী থাকতে পারে অনুমান করা কঠিন নয়, কারণ এর খবর সে কানে নিয়েছিল। বেলা গড়িয়ে সন্ধ্যা, চারপাশে অন্ধকার নামছে। রাজকীয় ম্যানশন আজ সাদা গোলাপ দিয়ে, সাদা আর মরিচা বাতি দিয়ে ডেকোরেশন করা হয়েছে। তে আপাতত এসব দেখে তার চেনা জানা রাজকীয় বাড়িটাকে সাদা ফুলে রাজ্য মনে হচ্ছে। তবে পার্টিতে আসা গেস্টদের মাঝে নিজেকে অদ্ভুত লাগছে। প্রথমত এমন পরিবেশ, এমন জায়গায় আসতে পারা তার কল্পনার বাহিরে ছিল। আর দ্বিতীয়ত এটা খুব অদ্ভুত যে সবার কালো ড্রেসের মাঝে সে শুধু একা সাদা ড্রেস পরে আছে। আমাকে কি অদ্ভুত লাগছে সায়নো, সেটা বলতে পারি না, তবে সবার থেকে সুন্দর লাগছে। এইদিকে জাংকুক কাচের দেয়ালের সামনে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি বাহিরের গোলাপ ফুল বাগানের দিকে। কাচের দেয়াল আর লাইটিংয়ের জন্য বাইরে ভেতরে দুদিকেই স্পষ্ট। জাংকুক হাতের গ্লাসে ঠোঁট ছোঁয়ায়। পেছন থেকে লিজা জাংকুকের বাহু জড়িয়ে ধরে মাথা ঠেকিয়ে জিজ্ঞাসা করে, তুমি এঙ্গেজমেন্টের পর কি আবার রাশিয়া চলে যাবে? হ্যাঁ,
বাংলাদেশ আবার কবে আসবে? যখন আসার কারণ পাবো। তোমার কাছে আমি কারণ না, আমাকে খুশি করো, এরপর ভেবে দেখব। লিজা মৃদু হাসে। কিভাবে খুশি করব তোমাকে? জাংকুক হাতের গ্লাসটা টেবিলে রাখে, তারপর লিজার কোমর জড়িয়ে নিজের কাছে টেনে আনে। লিজা ঢোক গিলে। কি করছো জাংকুক? জাংকুক ঘাড় কাত করে লালসার দৃষ্টিতে গলায় স্লাইড করতে করতে কানের নিচে হাত নিয়ে যায়। তবে লিজার জায়গায় চোখে ভেসে ওঠে ওই আশ্রিতা, যাকে সে ঠিক এইভাবেই স্পর্শ করেছিল। সাথে সাথে জাংকুকের চোখ শুরু হয়, ভিতর থেকে এবার উত্তেজনা আরও দ্বিগুণ হয়। জাংকুক লিজার গলায় নিচের ঠোঁটের স্পর্শ দিতেই যাবে, তখনই কাঁচের দেয়ালের বাহিরের দিকে তাকায়, যেখানে দাঁড়িয়ে আছে তে, যার পুরো মুখ লাল হয়ে গরম হয়ে গেছে, কারণ সে এসব দেখার জন্য প্রস্তুত ছিল না। পিছে ঘুরে এর মধ্যে দৌড়। সে নিশ্চিত যদি আর এক মুহূর্ত এখানে থাকে, যা দেখা উচিত নয় তা সে দেখে ফেলবে। জাংকুক তীক্ষ্ণ দৃষ্টিতে তের যাওয়ার দিকে তাকিয়ে তার মনের ভেতর এক পৈশাসিক উত্তেজনার কামুক আকাঙ্ক্ষা, যেটা সে লিজাকে স্পর্শ করলেও অনুভব করতে চাইছে ওই আশ্রিতাকে। বিরক্তিতে তার জ্বর শক্ত হয়ে যায়। কিভাবে সে একটা সামান্য আশ্রিতাকে বাসনা করছে, যে বাসনা ছিল কিছুদিনের। জাংকুক হুট করে সেখান থেকে চলে যায়, আর লিজা তাকিয়ে থাকে জাংকুকের যাওয়ার দিকে। কিছুক্ষণ পরে লিজা তের সাথে দেখা করে, কিন্তু লিজা বুঝে উঠতে পারছে না একটা আশ্রমের মেয়ে এত দামি জামা পেল কিভাবে। অন্যদিকে উপর থেকে জাংকুক সব কিছুই দেখছিল, তবে তার দৃষ্টি ছিল সোজা তের দিকে, কারণ তার দেওয়া ড্রেস পরে এই মেয়ে তার দৃষ্টি কেড়ে নিয়েছিল। তাহলে তার প্রতি কামুক বাসনা আসাটা কি স্বাভাবিক নয়? জাংকুক দোতলায় রেলিংয়ে দু হাত ভর দিয়ে দাঁড়ায়। অবশ্যই স্বাভাবিক, কিন্তু সে এই মেয়ের দিক থেকে এসব চায় না। এটা তার কাছে বিরক্তিকর। যাই হোক, সে পা বাড়ায় নিচে যাওয়ার জন্য। লিজা তার কাজিনদের সাথে তের পরিচয় করে দিচ্ছিল। জাংকুক তেকে পাশ কাটিয়ে স্বাভাবিকভাবে লিজার পাশে দাঁড়ায়। এরই মধ্যে সাইনো আসে। এক্সকিউজ মি, আমি কি আমার পার্টনারকে নিয়ে যেতে পারি? লিজা মুখে হাসি বজায় রেখে সাইনোর দিকে তাকায়। আমি কি জানতে পারি তে তোমার কীরকম পার্টনার? শি ইজ মাই লাইফলাইন। আমার জীবনের সব কিছুর পার্টনার সে। লিজা ঠোঁট কামড়ে পাশে আর চোখে জাংকুককে এক নজর দেখে। ও, শুভকামনা তোমাদের জন্য। তুমি তোমার পার্টনারকে নিয়ে যেতে পারো। অতঃপর সে তেকে নিয়ে চলে যায়। জাংকুকের স্থির দৃষ্টি এবার নড়ে চড়ে উঠেছে। তার কানে বাজছে সায়নোর কথা। লিজা মনে মনে ভীষণ হাসছে। তেকে ইনভাইট করার উদ্দেশ্য সফল না হলো আপাতত এটা খারাপ ছিল না। তবে কি সায়নো এত দামি ড্রেস তেকে কিনে দিয়েছে? পার্টির প্রায় শেষ দিকে সায়নো তেকে একটা সাদা গোলাপ দেয়। শুনেছি সাদা গোলাপকে শান্তি, একতা এবং শুদ্ধতার প্রতীক বলা হয়। এটা কি সত্যি? তে কপালে ভাঁজ ফেলে চোখ তুলে তাকায়। আমি আরও শুনেছি নতুন প্রেম শুরু করার আগে ভালোবাসার মানুষকে সাদা গোলাপ দেওয়া উচিত। এটাও কি সত্যি? এগুলো আমি কি করে জানবো রে? তুই তো নিজে একটা সাদা গোলাপ, তোর ব্যাপারে তোর থেকে ভালো কে জানবে? তে গোল গোল চোখে সাইনোর দিকে তাকায়। সাইনো তের সামনে গোলাপটা রাখে। আজ পুরো বাগানে শুধু একটা সাদা গোলাপ ফুটেছে, যেটা চাইলেও আজ আড়াল হতে পারবে না। এর আকর্ষণ ছিল ভিন্ন। তাকে সবাই পেতে চাইলেও তার অসহায়ত্বে উপভোগ শুধু বাগানের মালিক করবে। জাংকুকের গ্লাস ঘোরানোর হাত থেমে যায়। সে দৌড়ে টেবিলে বসা সাইনো আর তের দিকে তাকিয়ে ক্রুর হাসে। RM কিছুক্ষণ আগে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, তাই সবার দৃষ্টি ক্যামেরা এখন জাংকুক আর লিজার দিকে। ক্যামেরার সামনে দাঁড়ানো লিজা আর জাংকুকের ফটোশ্যুট চলছে, কিন্তু জাংকুকের কাছে এসব বিরক্তিকর। মুখে কোনো প্রতিক্রিয়া না থাকলেও এত ক্যামেরা ছবি তোলা পছন্দ হচ্ছে না, তাই হাত দিয়ে ইশারা করে থামার জন্য। আমার ইম্পর্টেন্ট কল করতে হবে বলে গটগট পায়ে জাংকুক প্রস্থান করে। এইদিকে তে হাঁটতে হাঁটতে ম্যানশনের সুইমিং পুলের দিকটায় চলে এসেছে। এই দিকটা একদম নিরিবিলি, চারপাশে লাইটিং করা, কি সুন্দর পরিবেশ। তে মুগ্ধ নয়নে জল করা পানির দিকে তাকিয়ে তার হাতে সাইনোর দেওয়া সাদা গোলাপটা পাশে রেখে বুকে হাত গুজে। জাংকুক বিরক্তি মুখে পরনের কোট খুলতে খুলতে পার্টি থেকে বের হয় নিরিবিলি পরিবেশে যাওয়ার উদ্দেশ্যে। এত মানুষ তার কখনোই পছন্দ নয়, শুধু বাবার মন রাখার জন্যই সহ্য করেছে। সে নিজেও হাঁটতে হাঁটতে সুইমিং পুলের দিকটায় চলে এসেছে, আর সেই চোখে পড়ে তেকে। জাংকুকের কপালে ভাঁজ পড়ে। সে আশা করেনি এই মেয়ে এখানে থাকবে, কিন্তু এটা তার বিরক্তি দূর করে বিনোদন উপভোগ করার জন্য ভালো ছিল। জাংকুকের ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে। সে অবশ্যই উপভোগ করবে।
ধীর পায়ে পা বাড়ায় তের দিকে। হঠাৎ জাঙ্কুক শব্দ করে হাতের কোটটা রাখে। তে চমকে ঘুরে তাকায়, চোখাচোখি হয় জাঙ্কুকের সাথে। জাঙ্কুকের দৃষ্টি শান্ত, তবে তে দ্রুত চোখ সরিয়ে সোজা হয়ে দাঁড়ায়। ভেতরটা কেঁপে উঠেছে তার। এই লোকটা এখানে কেন? জাঙ্কুক তের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আস্তে আস্তে তার দিকে পা বাড়ায়। একটা অসহায় সাদা গোলাপ। ভারী কণ্ঠ জাঙ্কুকের। অসহায় গোলাপটা কি তোমার? তে ঠোঁট কামড়ে ধরে, কম্পিত দৃষ্টি তার এলোমেলো। সে প্রশ্নের উত্তর না দিয়ে কাঁপা কাঁপা পায়ে এক পা পিছিয়ে যায়। জাঙ্কুক মৃদু হাসে। এটা হয়তো তোমার না, ফেলে দেওয়া উচিত আমার, তাই না? অস্থির কণ্ঠেতে বলে উঠল, এটা আমার। জাঙ্কুক গোলাপটা হাতে নিয়ে ক্রূর হাসে। ও, তাহলে এটা তোমার? এটা কি তোমার চাই? হ্যাঁ অবশ্যই, বাট আই ডোন্ট লাইক দিস রোজ। জাঙ্কুক গোলাপটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বলে। তে কপাল কুঁচকে মাথা নত করে বলে ওঠে, আমার গোলাপ আমাকে দিন। জাঙ্কুক বাঁকা এসে বলে ওঠে, তাহলে কাঁদো, দেব। তে জাঙ্কুকের এরূপ কথা শুনে হতবাক হয়ে যায়। মানে? আমার কথা স্পষ্ট ছিল। দ্বিতীয়বার একই কথা বলার থেকে আমি এটা ফেলে দেওয়া উচিত মনে করব। তে তার সাহস সঞ্চয় করে বলে ওঠে, আমি জানি না কেন আপনি আমাকে সহ্য করতে পারেন না, কিন্তু শুধু শুধু। বাকি কথা বলার আগেই জাঙ্কুক গোলাপটা ছুঁড়ে মারে সুইমিং পুলে। তে হতভম্ব। সে দ্রুত সুইমিং পুলে পড়া গোলাপটার দিকে তাকিয়ে এগিয়ে যায়। জল জল করা নীল পানিতে সাইনোর দেওয়া সাদা গোলাপটা ভাসছে। গোলাপটা ছিল খুবই সামান্য, কিন্তু এটা তার বন্ধু দিয়েছিল। কেন ফেললেন আপনি আমার গোলাপ? তের মুখে স্পষ্ট ক্রোধ। তোমার গোলাপটা হয়তো তোমার প্রয়োজন ছিল না, তাই। ভাবলেশীন কণ্ঠ জাঙ্কুকের। আমি বলেছি আপনাকে এমন কিছু? আপনার কাছে আমার গোলাপ পছন্দ না হলে আমাকে দিয়ে দিবেন। আমিও তো আপনার পছন্দ না, এর মানে কি আপনি আমাকে ফেলে দিবেন? তের কথা শুনে জাঙ্কুক কিছুটা শব্দ করে হেসে ওঠে। তুমি ভয় পাচ্ছ না আমাকে? এইটা আমার পছন্দ হচ্ছে না, তবে তোমার কথাটা আমার পছন্দ হয়েছে। বলে জাঙ্কুক সোজা হয়ে দাঁড়িয়ে তের কাছে এগিয়ে যায়। তে নিজ জায়গায় ঠায় দাঁড়িয়ে জাঙ্কুকের চোখে চোখ তার, যদিও ভয় তার কাঁপ কাঁপছিল। জাঙ্কুক বাঁকা হাসে আর আসমিক তেকে সুইমিং পুলের দিকে ধাক্কা দিতে তে আতকে চোখ বন্ধ করে উচ্চকণ্ঠে চিৎকার দিয়ে ওঠে। জাঙ্কুকের দৃষ্টি শান্ত। তোমার ভয়, অস্থিরতা, ছটফট আমাকে আনন্দ দেয়, আর আমি এটা উপভোগ করতে চাই বারবার। তে পানির উপর ঝুলছে, সে পড়েনি। জাঙ্কুক তার এক হাত ধরে আছে। তার ভয়ে চোখ দিয়ে জল এসে পড়ে। এমনটা কিভাবে বলতে পারেন আপনি? জাঙ্কুক হাসে। যেভাবে আমি ভেবেছি। তের চোখের জল এবার অনবরত পড়া শুরু করে। আপনি এমনটা সবার জন্য ভাবেন? জাঙ্কুক ঠোঁটের কোণে হাসি রেখে না সূচক মাথা নাড়ায়। তাহলে আমি কেন? কারণ এটা তুমি, যে আমাকে প্রথম অনুভব করিয়েছো। এমন কিছু থেকেও বিনোদন পাওয়া যায়। জাঙ্কুকের উত্তর ছিল শান্ত এবং সূক্ষ্ম। জাঙ্কুক তেকে এক ঝটকায় সোজা করে দাঁড় করায়। তারপর কোমর জড়িয়ে ধরতেই তে ভয়ে দ্রুত মাথা নত করে দূরে সরে যেতে চায়, কিন্তু পিসের সুইমিং পুলের কারণে আটকা পড়ে। জাঙ্কুক বাঁকা হাসে। সে তার এক হাত দিয়ে তের সামনের চুল আলতো করে কানে গুঁজে দেয়। কিন্তু তোমার কান্না সব থেকে তৃপ্তিদায়ক। আমার দেখা তুমি এমন এক নারী যাকে কাঁদলে সব থেকে সুন্দর লাগে। তে এবার চোখ বন্ধ করে নেয়। সে একজন ভয়ঙ্কর নিষ্ঠুর নির্দয়ের সাথে অবশ্যই পাগল, আর এটা সে নিশ্চিত। অন্ধকার আকাশে আতশবাজি ফোটানো হচ্ছে। রাত বাড়ার সাথে সাথে পার্টির রূপ বদলে গেছে। সব গেস্টরা এখন গার্ডেনে। লাউড মিউজিক, ডান্স, আর এক প্রান্তে কিছু ছেলেমেয়েরা মদ্যপান করছে। এইদিকে সাইনো আশেপাশে তাকায়, নানান বাহানা খুঁজতে থাকে এখান থেকে যাওয়ার জন্য, আর তৎক্ষণাৎ চোখে পড়ে মেইন গেটের দিকে। তে দৌড়ে চলে যাচ্ছে। এই মেয়ের আবার কি হলো? পরের দিন এরই মধ্যে তে সাইনোকে বলে ওঠে তাদের মধ্যে দূরত্ব বজায় রাখতে, কারণ আশেপাশের মানুষজন তাদেরকে নিয়ে কানাঘুষা শুরু করে দিয়েছে, আর সে চায় না এগুলো মানুষ করুক তাদের সুন্দর বন্ধুত্বকে নিয়ে। এরপর কেটে যায় 2 দিন। জাঙ্কুক ধীর গতিতে জঙ্গলে যাওয়ার জন্য হাঁটা ধরে। সে এক হাত পকেটে গুঁজে অন্য হাত কপালে পড়ে থাকা চুলগুলো উপরের দিকে ঠেলে দেয়। তার মুখে গম্ভীর ভাব এখনো স্পষ্ট। সে হাঁটতে হাঁটতে পুলের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে যায়। সেই আশ্রিতা আস্তে করে আওড়ায়। জাঙ্কুক একটা বিরক্তিকর মেয়ে যে আজকাল তার মস্তিষ্ক জুড়ে। আর এমনটা হওয়ার কারণ নিজেকে নিজে প্রশ্ন করে জাঙ্কুক, এবং সাথে সাথে এর উত্তর মনে চলে আসে, যেটা ছিল এমন কিছু যা থেকে সে সবসময় দূরে থাকতে চেয়েছিল। জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে পানির দিকে তাকায়। স্বচ্ছ পানিতে বাতাসে হালকা ঢেউ হচ্ছে, কিন্তু দূরে সে থাকতে চেয়েও সেই সামান্য আশ্রিতা থেকে বিনোদন ছাড়াও অনুভূতিতে
জর্জরিত হওয়া উত্তেজনাপূর্ণ কিছু আশা করছে, যা সে দমন করতে পারছে না। জাংকুক আবার হাঁটা ধরে, তার চোখে ওই মেয়ের সাথে দেখা হওয়ার প্রতিটা দৃশ্য এবং শেষ রাতের পার্টিতে তার চোখের জলের সৌন্দর্য দৃশ্য ভেসে ওঠে। এটা শুধু এখন না, এটা কেটে যাওয়া দুদিনের মধ্যে প্রতিটা সময় ভেসে উঠেছিল। এটা অবশ্যই তাকে পাওয়ার আকাঙ্ক্ষা এবং তাকে অধিকার করার লম্পট চিন্তা ভাবনা মনে গভীরভাবে পরিচালনা করছে। বিরক্ত হয় জাংকুক, গভীর নিঃশ্বাস ফেলে শার্টের সামনে দুটো বোতাম খুলে। কিন্তু স্বাভাবিক দিনগুলোর মতো আজকাল দিনগুলি স্বাভাবিক ছিল না, কারণ ওই মেয়েকে নিয়ে ভাবতে ভাবতে যে অনুভূতি থেকে দূরে থাকতে চেয়েছিল, সেই কামুক লালসা ভরা অনুভূতিতে আচ্ছন্ন হয়ে পড়েছে তার মস্তিষ্ক জুড়ে থাকা মেয়েটার উপর। এইদিকেতে মন ভালো করার জন্য তার কাছে প্রকৃতিই যথেষ্ট। সে বাস্তবতাকে মেনে নিয়েছে, কারণ সে নিজেও তার বন্ধুকে হারাতে চায়নি তাদের সুন্দর মুহূর্তগুলো কখনো তিক্ত হয়ে যাক বাস্তবতার নিচে। এটা কষ্টকর হলেও সঠিক সিদ্ধান্ত। অবশ্যই সায়নও বুঝবে। তে হা করে শ্বাস ফেলে। যাই হোক, সে এখন এসব ভাবনা থেকে বের হতে চায়, তাই ঠোঁটের কোণে স্বচ্ছ হাসি নিয়ে জঙ্গলের গভীরে যেতে থাকে। আশ্রমে সুখা আঙ্কেল আছে, এই জন্য এখানে সময় কাটাতে সমস্যা হবে না তার। তে চঞ্চল ভঙ্গিতে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে একটা বিশাল বড় আম গাছের নিচে গিয়ে দাঁড়ায়। গাছে আম নেই, তবুও সে দক্ষতার সাথে গাছে ওঠা শুরু করে আর উঠতে উঠতে অনেকটা উপরে উঠে। আর মনে পড়ে আন্টি কেন তাকে জঙ্গলি বলে। এটা হাস্যকর। এদিকে জাংকুকও হাঁটতে হাঁটতে ঠিক আম গাছটার নিচে এসে দাঁড়ায়। জঙ্গলের গভীরে প্রকৃতি আরো সুন্দর। এই দিকটায় সে আগে কখনো আসেনি। তার অবশ্যই বন্দুকটা নিয়ে আসা উচিত ছিল। তে গাছের একটা ডালে বসে, তবে মানুষ যা আশা করে না তা আরও জীবনে বেশি করে হয়। কে জানতো তের বসা ডাল মজবুত না হওয়ার কারণে মট করে একটা শব্দ হবে। তে চমকে চিৎকার দিয়ে গাছের আরেকটা ডাল জড়িয়ে ধরে। নিচে থাকা জাংকুকের কানে চিৎকারের শব্দ আসতেই সে কপালে ভাঁজ ফেলে গাছের উপরে তাকায়। তে আস্তে করে বলে ওঠে। তের বসা গাছের ডাল আরও একবার মোট করে উঠতেই তে জোরে চিৎকার দিয়ে ওঠে। জাংকুক তের এমন অবস্থাতেও শান্ত। সে পকেটে হাত গুজে তের দিকে শুধু তাকিয়ে থাকে। বেচারা তে নিচে পড়ার ভয়ে কলেজাটা তার শুকিয়ে কাঠ। নিশ্চয়ই এখান থেকে পড়লে তার হাত পা ভাঙবে। সে নিচে আশেপাশে তাকানো শুরু করে সাহায্যের জন্য। তৎক্ষণাৎ চোখে পড়ে নেভি ব্লু কালার শার্ট পরা পাগল জাংকুক, যে তার দিকে তাকিয়ে আছে। এই পাগল লোক। জাংকুক ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলে ওঠে, সাহায্য লাগবে নাকি? তে ঠোঁট কামড়ে ধরে। সেই কেন, তুমি চাইলে আমি সাহায্য করতে পারি। একদমই না। উচ্চ কণ্ঠ তের। এমন লোকের সাহায্যের থেকে নিজের হাত পা ভাঙা ভালো। ঠিক আছে, তাহলে আমি তোমার গাছ থেকে পড়ে যাওয়ার বিনোদন নেই, কি বলো? তে চোখ বন্ধ করে নেয়। পাগল নিষ্ঠুর সে বিড়বিড় করে ওঠে। আর তখনই গাছের ডাল মুহূর্তের মধ্যে ভেঙে তে পড়ে চিৎকার দিয়ে ওঠে। জাংকুক দ্রুত কদম বাড়ায় তাকে ধরার জন্য। এরপর মাটিতে আশ্রয় পড়ার শব্দ। তের মাথা ঝিম ধরে ওঠে। হয়তো জ্ঞান হারাবে। সে কাঁপছে, কিন্তু অবিশ্বাস্য ব্যাপার, সে একটু ব্যথা পায়নি। উল্টো আরাম আর উষ্ণ অনুভব করছে। তোমার উচিত ছিল আমার সাহায্য নেওয়া। তে ত্বরিত গতিতে চোখ খুলে মাথা তুলে তাকায়। জাংকুক যে তাকে জড়িয়ে ধরেছে, যাকে সে নিজেও ধরে আছে। সর্বাঙ্গ কেঁপে ওঠে তার। দ্রুত নিজেকে সামলে সরে যেতে নিলে জাংকুকের জন্য পারে না, কারণ সে তাকে শক্ত করে ধরেছিল। বাকি পার্টগুলো আপলোড করা হলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও।
সাথে সাথে সেখানে কামড়ও বসিয়ে দেয়। তে ব্যথায় কুকরিয়ে ওঠে।